আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লন্ডনের উদ্দেশ্যে বিমানবন্দরের পথে বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা জানাতে সড়কে বিএনপি নেতা কর্মীদের ঢল। ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের। গুম ও জুলাই আগস্ট গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। -2 কোনো পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মুসলিম ঐক্যে ফাটল ধরে এমন কাজ থেকে বিরত থাকতে ইমামদের প্রতি আহ্বান জামাতের। মসজিদকে সব সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু করার তাগিদ। গণঅভ্যুত্থানে আহতদের পুলিশে চাকুরি দেবে সরকার। প্রথম ধাপে নিয়োগ পাচ্ছে ১০০। জুলাই আগস্টে গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতের আশা প্রধান বিচারপতির। এবং আওয়ামী লীগের আরও ২ এমপি ও তাদের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা। সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে আছেন তিনি। বিমানবন্দর সড়কের দুপাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দোহা হয়ে লন্ডনে পৌঁছবেন খালেদা জিয়া এবং তার সফরসঙ্গীরা। হিথ্রো বিমানবন্দরে মাকে অভ্যর্থনা জানাবেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। এর মধ্য দিয়ে ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। কথা বলছি তার সাথে। মুহাজির, খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি ঠিক কখন রওনা হবে কিছু কি জানতে পেরেছেন? তনুজা, আপনি জানেন যে আজ বেগম জিয়ার ফ্লাইটটি হবার কথা ছিল ঠিক 10টায়, অর্থাৎ 10টায় ছেড়ে যাবার কথা ছিল। তো কিন্তু যেহেতু এখন আমরা ঠিক 10টার খবর দেখাচ্ছি, সে সময় হয়তো বা কথা ছিল আমরা বেগম জিয়ার চলে যাওয়ার মানে বিদেশ লন্ডন যাত্রার খবরটা জানাতে পারতাম। কিন্তু আসলে উনি যে ফিরোজা বাসভবন থেকে বের হওয়ার পর থেকে দুই পাশে এত মানুষের ঢল যে গাড়ি আসলে ঠিকঠাক মতো আসলে চলতে পারছে না। আমরা যতটা দেখছিলাম বিভিন্ন গণমাধ্যমে এবং আমাদের সহকর্মীদের মাধ্যমে জানতে পারছিলাম যে ব্যাপক উপস্থিতি। আসলে যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত। এর একটা বড় কারণ হচ্ছে তনুজা, কারণ ওরা বেশ অনেক বছর ধরে, দীর্ঘ ৭-৮ বছর ধরে কিন্তু একটা দাবি জানিয়ে আসছিল যে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হোক। সব প্রক্রিয়া সম্পন্ন থাকলেও কোনো না কোনোভাবে আসলে তাকে এই চিকিৎসা সেবা থেকে আসলে বঞ্চিত করা হয়। এবং তৎকালীন যে আওয়ামী লীগ সরকার, ক্ষমতাচ্যুত সরকার যেটি ছিল, সেই সরকারের যারা কর্তা ব্যক্তিত্ব ছিল তারা কিন্তু আসলে তাকে দেশে রেখে দেশে যে চিকিৎসা সেবা সেটা কোনো রকম দিয়ে আসলে ছিলেন। এবং আমরা দেখতে পেরেছি যে তার যে উন্নত চিকিৎসাটা নিয়ে দাবি দেওয়া থাকলেও সেই দাবি পূরণের কিন্তু কোনো কথা হয়নি কখনো। এবং একই সাথে ৫ আগস্টের পরে যে পরিবর্তিত পরিস্থিতি, সেখানে এসে তারপর যেরকম আনুষ্ঠানিকভাবে বেগম জিয়া দেশ ছাড়ছেন, সাবেক প্রধানমন্ত্রী তিনি এখন দীর্ঘ অনেক বছর পর পরিবারের সঙ্গে দেখা করবেন, তারেক জিয়ার সঙ্গে দেখা হবে এবং সেই উচ্ছ্বাসটা কিন্তু তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যেও রয়েছে। আমি এখন যদি আপনাকে একটু সরাসরি দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ব্যাপক নিরাপত্তার মধ্যেও এখানকার যারা আসলে নেতাকর্মীরা রয়েছেন, দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, তারা এখানে আসছেন মানে একটু যদি একটু প্রিয় নেত্রীকে দেখতে পারেন, এটাই আসলে তাদের অনেক বড় সার্থকতা। আমরা অনেকের সঙ্গে এরকমভাবে কথা বলেছি, তারা দুই পাশ থেকে একেবারে, আমরা এখন যে এয়ারপোর্টের যে ৮ নম্বর গেটের সামনে আছি সেখানের পুরোপুরি কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা এর আগেও বিভিন্ন সময় খবরে জানাচ্ছিলাম যে এয়ারপোর্টে আসলে আজকে বিকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরে যে নিরাপত্তা থাকে এর পাশাপাশি আজকে আমরা পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু এখানে দেখতে পেয়েছি এবং তারা
ব্যাপক প্রস্তুতি নিয়েছিল আগে থেকেই আজকের এই দিনটিকে কেন্দ্র করে বেগম জিয়া যাচ্ছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত যেন ঘটনা না ঘটে সেটার জন্য কিন্তু আসলে তারা সব সময় প্রস্তুত। এবং এখন পর্যন্ত যেহেতু বেগম জিয়া আসে নাই, তাই ধারণা করা হচ্ছে যে তিনি আসতে আসতে প্রায় 11টা বেজে যেতে পারে, কারণ আমরা সবশেষ তার অবস্থান দেখছিলাম তিনি হচ্ছে হোটেল রেডিসন পার হয়েছেন। সেই হোটেল রেডিসন যদি তিনি পার হয়ে থাকেন, তাও যদি আমরা ধরে থাকি, তার পৌঁছতে আরও 40 থেকে 45 মিনিট লাগতে পারে এই এয়ারপোর্টে আসতে। তনুজা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শেষ পরিস্থিতি, শেষ তথ্য। মুহাজির, আমাদের সাথে যোগ দেবার জন্য ধন্যবাদ এবং আপনি আমাদের সাথেই থাকবেন, প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পথে আছেন তিনি। দর্শক, এই মুহূর্তে মইনুল আহসান এই বিষয়ে জানাচ্ছেন বিস্তারিত। পতিত স্বৈরাচারের আক্রোশ, নানা প্রতিবন্ধকতা, জীবন মৃত্যুর দোলাচল পেরিয়ে নেতাকর্মী আর দেশবাসীর শুভকামনা নিয়ে কিছুক্ষণের মধ্যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 8:30টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। এর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য বাসভবনের আশপাশ। নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে বাসায় প্রবেশ করতে বেগ পেতে হয় জিয়া পরিবারের সদস্য, স্বজন আর সিনিয়র নেতাদের। গাড়ি বহরের সঙ্গী হন নেতাকর্মীরা। পথে ফুটপাতে অবস্থান নেয়া ঢাকার নেতাকর্মীরা বেগম জিয়াকে বিদায় জানান। উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড়ে গাড়ি বহরকে সামনে এগুতে বেগ পেতে হয়। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন বেগম জিয়া। হিথ্রো বিমানবন্দরে মাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জোবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান। 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ছেলের। খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্য যাচ্ছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপির কয়েকজন নেতা, ব্যক্তিগত সহকারী ও 2 জন গৃহকর্মী। যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। সেখানেই চলবে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ করোনা পরবর্তী জটিলতা নিরসনে তাকে উন্নত চিকিৎসা দেয়া হবে। প্রয়োজন হলে খালেদা জিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে। আমরা এতদিন যা চিকিৎসা করলাম সেই চিকিৎসা ওখানে আবার রিভ্যালুয়েট হবে। ডেফিনেটলি লিভার ট্রান্সপ্লান্ট, হাতে কোনো ফার্দার চিকিৎসা করবে কি করবে না সেই যে ডিসিশন বোর্ড আমরা সবাই বসে, এখানকার ডাক্তার বিদেশি সবাই বসে আমরা একটা ডিসিশন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বেগম জিয়া। 2020 সালের মার্চে করোনা মহামারী দেখা দিলে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান তিনি। কারাবন্দী থাকাকালে তার অসুস্থতা বাড়তে থাকে। এর মধ্যে বেশ কয়েকবার বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েন। সাময়িক কারামুক্তির পর থেকেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে তার পরিবারের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকার তাতে সাড়া দেয়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। পরে সর্বোচ্চ আদালত দুর্নীতির 2 মামলার রায় বাতিল করে। দলের মহাসচিব জানিয়েছেন, দেশ ছাড়ার আগে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন। লাখো নেতাকর্মী ও দেশবাসীর শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা নিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের প্রত্যাশা সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও তাদের মৃত্যুঞ্জয়ী আপসীর নেত্রী দেশে ফিরে হাল ধরবেন দলের, নেতৃত্ব দেবেন বাংলাদেশের। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 75 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। একই সাথে বাতিল করা হয়েছে গুমের সাথে জড়িত 22 জনের পাসপোর্ট। সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রবাসীদের ভোগান্তি কমাতে আন্তরিক সরকার। এখন থেকে ই পাসপোর্ট প্রস্তুত হলে মোবাইলের মাধ্যমে SMS পাবেন প্রবাসীরা। 15 জানুয়ারির মধ্যে 6টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে বলে জানান তিনি। চিফ অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এই বিষয়টা বারবার জানিয়েছেন। যদি কম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করেন যে আরও বেশি রিফর্ম করবে, কেননা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যদি তারা আরও বেশি রিফর্ম চান, সেক্ষেত্রে এটা আরো 6 মাস লাগবে আর কি। রাজনৈতিক দলগুলো সব সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। -2 ফর্মুলা নিয়ে সরকারের কোনো চিন্তা নেই বলেও জানান তিনি। দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার করা বর্তমান সরকারের প্রধান কাজ। যতটুকু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, যতটুকু জনগণের মালিকানা আবার বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সাথে সম্পৃক্ত, ততটুকু ওনারা করবেন। বাকিটুকু প্রস্তাবনা আকারে রেখে দেবেন এবং পরবর্তীতে জনগণের ভোটে, জনগণ যাদের উপর আস্থা রাখে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই জনসম্পৃক্ত সরকার বাকিটা পর্যালোচনা করবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংস্কার কাজ এগিয়ে চলছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ মাসের শেষার্ধে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে। এই যে রিপোর্টগুলো আসবে, যেটা আমরা 15 তারিখের থেকে পাওয়া শুরু করব, সেই রিপোর্টগুলো সবার সাথে বসে তারপরে সবাই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা একটা ঐক্যমতে পৌঁছবো যে কতটুকু রিফর্ম আসলে করাটা লাগবে, মাস্ট, জরুরি। ইলেকশনের 2টা অলরেডি ব্রডার ডেডলাইন আমরা দিয়েছি। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয়, আর একটা হচ্ছে যদি বেশি রিফর্ম হয়। রাজনীতিতে -2 ফর্মুলা বাস্তবায়নের বিষয়টি সরকারের মাথায় নেই বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। যারা খুনে জড়িত, যারা বাংলাদেশের থেকে প্রতি বছর $16 বিলিয়ন সাইফন অফ করেছে, বিদেশে পাচার করেছে, দেশটাকে ফোকলা করেছে, তাদেরও এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে দেশে নতুন গতিশীল নেতৃত্বের সম্ভাবনা তৈরি হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আগামীর বাংলাদেশে রাজনৈতিকভাবে কারোর সাথে পক্ষপাতমূলক আচরণ করবে না বিএনপি। সফররত ব্রিটিশ এমপি রূপা হককে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন। এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক বলেন, আগামীর বাংলাদেশের চলমান অস্থিরতা দ্রুতই কেটে যাবে। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হকের আগমন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে তৈরি পোশাক খাত ছাড়াও নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য খাতে ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেন ব্যবসায়ীরা। গুরুত্বের সাথে আলোচনা হয় দক্ষ মানব সম্পদ গড়ে তোলা ও যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে। We are not in a position to get LDC graduation on 2026. Please stop it at least next 5 years. Bangladesh eagerly wait that how we can start negotiation with UK and some other countries so that we can continue our trade with those countries. এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হকের আলোচনায় উঠে আসে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে। তার আশা, ডক্টর ইউনূসের নেতৃত্বে চলমান পরিস্থিতির উন্নতি হবে। বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার সমালোচনাও করেন তিনি। Because I think my friend on the left is talking like he's already won the election. যদি আমরা খালি এক সিস্টেম রিপ্লেস করি, এক পার্টি আর এক পার্টি দিয়ে, এটা ভালো না। কারণ মানুষরা জেলে যাবে কিন্তু অন্যরকম মানুষ আগে। You know, is that really healthy? এটা ভালো না। Some people saying there's a danger that this country will be Iran, this country will be Afghanistan, and you know, we don't want that either. We want a situation where women can flourish on their ability, not
their religion or because of what family they came from or what party they're aligned to. এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য হবে পক্ষপাত মুক্ত। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, মুক্ত বাজার অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি ওইটা, অ্যান্ড লিবারালাইজেশন অফ দি ইকোনমি। আপনি যদি এগুলো ইন্ট্রোডিউস করতে না পারেন তাহলে তো কোনো কিছু এগোবে না। আপনাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, আপনি কার ছেলে মেয়ে ইজ ইররিলেভেন্ট, বাট দ্য প্রসেস হ্যাজ টু বি ক্লিন, ট্রান্সপারেন্ট, যে আপনাকে লোকজন ইলেক্ট করছে। বাংলাদেশে বিপুল কর্মক্ষম জনশক্তি রয়েছে, একে কাজে লাগিয়ে অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে ইমাম ও খতিব প্রতিনিধি সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সামাজিক কার্যক্রম থেকে মসজিদকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র দূর করতে ইমামদের ভূমিকা রাখার তাগিদ দেন জামাতের আমির। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইমাম ও খতিবদের এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। সম্মেলনে বিগত স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন জুলুম নির্যাতনের অভিযোগ তুলে ধরেন ইমামরা। অনুষ্ঠানে সমাজ জীবনে ইসলামের ভুল ব্যাখ্যা দূর করতে ইমামদের সঠিক ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিরাট সুযোগ, সমাজের সাধারণ কোনো রাজনৈতিক নেতা, কোনো সমাজপতি, কোন জনপ্রতিনিধি, কোন চেয়ারম্যান মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথার সেই ওজন হবে না, সেই প্রভাব হবে না। মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে, তা মুসল্লিদের মধ্যে যে প্রভাব, যে আসর পয়দা করবে, সাধারণ মানুষের কথা সে আসর পয়দা হবে না। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেমদের হাতেই দেশ সবচেয়ে বেশি নিরাপদ। বলেন, মসজিদকেই করতে হবে সব সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সবগুলো মসজিদ এবং মেম্বার থেকে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আশে আজমে চলে যাবে, পৌঁছে যাবে এবং দুনিয়া আন্দোলিত হবে, প্রভাবিত হবে মানুষের মন, মানুষ জান্নাতমুখী রাস্তা খুঁজে পাবে, হেদায়েতের দিকে যাবে। মুসলমানদের মধ্যে ঐক্য তৈরিতে ইমামদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা সম্মেলনে স্মরণ করিয়ে দেন আমিরে জামায়াত। আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে বয়স নয়, পেশা নয়, যোগ্যতা নয়, শিক্ষা নয়, তার সম্পদ নয়, আশরাফুল মখলুক তার হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সম্মেলনে যোগ দেন সারা দেশের 1000-এরও বেশি ইমাম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেবে সরকার। সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আপাতত 100 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মঙ্গলবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি অর্থ পাচারের ঘটনা ঘটেছে। এতে যারা জড়িত তাদের খুঁজে বের করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মানি লন্ডারিং দাম সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশন করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুলিশে নিয়োগ দেওয়ার কথাও জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। ট্রাফিক নিয়ন্ত্রণে এখন পর্যন্ত 400 শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বয়ান ছিল সব মিথ্যা।
দেশের অনেক মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বলে মন্তব্য করেছেন তিনি। বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিল্পী দেবাশিস চক্রবর্তীর পোস্টারে জুলাই অভ্যুত্থান নিয়ে লাইভ এবং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই আগস্ট বিপ্লবের গাফরিতি পোস্টারকে আন্দোলন ও রাজনীতির একটি শক্তিশালী মাধ্যম উল্লেখ করে উপদেষ্টা বলেন, একটা পোস্টার অনেক বছরের বয়ান ভেঙে দিতে পারে। 7 থেকে 19 জানুয়ারি প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। উন্নয়নের বয়ান শুনেছি, এগুলো হচ্ছে সব মিথ্যা। দারিদ্র্য সীমার নিচে কত মানুষ এসছে, জিডিপি কতটুকু হয়েছে, উন্নতি কত হয়েছে, আসল চিত্রটা আমরা বোধহয় জানি না। এবং এই বয়ান তৈরির কৌশল যে কত নোংরা হতে পারে এবং একই সাথে কত জোরালো হতে পারে, সেটা আমরা গত 15 বছরে ফ্যাসিস্ট শাসন আমলে দেখেছি। আমাদের এমন একটা ধারণা দেওয়া হতো যে আমরা কিছুদিনের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আশা করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবনের উদ্বোধন করে তিনি বলেন, পুরো জাতি আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আদালতের দিকে তাকিয়ে আছে। এদিকে 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ায় গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে আজ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 1905 সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা এই ভবনটি পুরাতন হাইকোর্ট হিসেবে পরিচিত ছিল। 2010 সালে এখানেই শুরু হয় 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার। পরবর্তীতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরিত্যক্ত ঘোষণা করে পাশের টিনশেড ভবনে বিচারিক কার্যক্রম শুরু হয়। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গত অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর মূল ভবনটি সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে সংস্কারকৃত মূল ভবনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সাথে অ্যাটর্নি জেনারেল, ট্রাইব্যুনালের বিচারপতি ও প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এদিন এজলাস কক্ষে উন্মুক্ত ছিল ছবি তোলা ও ভিডিও করা। ঘণ্টাব্যাপী অবস্থান করে পুরো ট্রাইব্যুনাল ঘুরে দেখেন প্রধান বিচারপতি। পরে তিনি সাংবাদিকদের বলেন, এটা কোনো আক্ষরিক সংস্কার নয়, মৌলিক সংস্কার হচ্ছে। আর সংস্কারটা হচ্ছে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হবে। এটা শুধু আক্ষরিক সংস্কার না, এটা মৌলিক একটা সংস্কার হচ্ছে। মৌলিক সংস্কারটা হচ্ছে এই দিক দিয়ে, যেখানে বিচারটা কিভাবে পরিচালিত হবে এবং জাস্টিসটা কিভাবে ডেলিভারি হবে। তা আমরা সেইভাবে এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচার করতে চাই। পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, এখন থেকে মূল ভবনে চলবে বিচারিক কার্যক্রম। ট্রাইব্যুনালে গণমাধ্যম কর্মীদের জন্য একটি মিডিয়া সেন্টার করা হচ্ছে বলেও জানান তিনি। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। সমগ্র জাতির নৈতিক সমর্থন পুষ্ট একটি গণজোয়ার রুখতে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা প্রধান বিচারপতি মহোদয় ব্যক্ত করেছেন। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে। এদিন 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে আন্দোলনে অন্তত 17 জন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহত আসাদুল্লাহ রাতিনের বাবা শফিকুল ইসলাম। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শেখর এবং তার স্ত্রী এবং গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদ এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক। তাদের গ্রেফতারের চেষ্টা করছে কমিশন। এছাড়া জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের বিদেশে নাগরিকত্বের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক বলেন, এসব গোপন করে তারা বিপুল অঙ্কের টাকা পাচার করতে পারে। দেখুন মাহবুব কবির চপলের রিপোর্ট। শেখ হাসিনার পতনে কপাল পড়ছে আওয়ামী লীগের সাবেক এমপিদের। একের পর এক দুদকের মামলার জালে পড়ছেন তারা। 14 কোটি টাকা দুর্নীতির অভিযোগে মাগুরা 1 আসনের সাবেক এমপি সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সীমা রহমানের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। আর 46 কোটি টাকার অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে
মামলা হয়েছে গাইবান্ধা ৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রী রুহুল আরা রহিমের বিরুদ্ধে। মোহাম্মদ সাইফুজ্জামান শেখর, সাবেক সংসদ সদস্য মাগুরা ১, এবং তার স্ত্রী আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য গাইবান্ধা ৪, এবং তার স্ত্রী, এদের বিরুদ্ধে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে অসাধু উপায়ে দুর্নীতি, বিভিন্ন প্রকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে এই মামলাগুলো রুজু করা হয়েছে। বিদেশে টাকা পাচারের অনুসন্ধান করতে গিয়ে দুদক জানতে পেরেছে বাংলাদেশের অনেক জনপ্রতিনিধি ও সরকারি চাকরিজীবী অন্য দেশের নাগরিকত্ব নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন। সেসব দেশের পাসপোর্টও রয়েছে অনেকের কাছে। এসব বিষয়ে তথ্য দিতে বিভিন্ন সংস্থায় চিঠি দিয়েছে দুদক। যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মানি লন্ডারিং অপরাধের সাথে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে যে তারা সম্পৃক্ত আছেন। সেইটা উদ্ঘাটনের জন্যই মূলত আমরা কারা কারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই বিষয়ে আমরা যাচাইয়ের জন্য এই তথ্যাদি আমরা সংগ্রহ করছি। আমরা পর্যালোচনা করে দেখব এই তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে কেউ দুর্নীতি, মানি লন্ডারিং অপরাধের সাথে সম্পৃক্ত আছেন কিনা। এছাড়াও ১.৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নানা আয়োজনে ২০২৫ সালকে বরণ করে নিল যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেক কাটা, নাচ আর গানে মুখরিত ছিল দিনটি। সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত বর্ষবরণে নানা দিক নির্দেশনা দেন শিক্ষকরা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫০০ শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন নার্স তৈরি করার অঙ্গীকার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমাদের নার্সরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড নার্স হবে, সেইভাবে তোমাদের গড়ে তোলার অঙ্গীকার নিয়েই কিন্তু আমরা কাজ করছি। বর্তমান বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমাদের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মেহরুন্নেসা মীর সহ অন্যান্য শিক্ষকরা। তোমাদের জীবনকে মানবতার শেখায় যেন উজ্জীবিত করতে পারো এবং তোমাদের অধ্যবসায়, তোমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। পাশাপাশি তোমাদের মানবিকতা, সহানুভূতি এবং দায়িত্বশীলতাকে জীবনের অংশ হিসেবে তোমরা গড়ে তোলো। আমরা দক্ষ নার্স হব, এখান থেকে কম্পিটেন্ট নার্স হয়ে বের হবো। হসপিটালে গিয়ে আমরা কি বলছিলাম, কেমন নার্স হবো, কাজ করিয়া আনকনসিয়াস কম্পিটেন্স হবো। এবছর শিক্ষার্থীদের বিনোদনের জন্য ইনডোর গেমস, পিকনিক সহ নানা আয়োজন থাকবে বলে জানান কলেজ সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তীতে অপারেশন করে সন্তান প্রসব করাতে হবে এমন ধারণা ভুল প্রমাণ করল মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। দেশে সিজারিয়ান বেবি প্রসবের সংখ্যা কমিয়ে আনতে সিজারিয়ান প্রেগন্যান্সি রোগীকে নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করছে হাসপাতালটি। বিভিন্ন অঞ্চল থেকে আদ্দিন হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির জন্য আসা বেশ কয়েকজন নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করতে পেরে খুশি তাদের স্বজনরা। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সিজারিয়ান ডেলিভারির পরও প্রায় ৭৫% মা পরবর্তী সন্তান প্রসবের জন্য নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত থাকেন। এতে সুস্থ থাকেন মা ও বাচ্চা। মায়ের পরিস্থিতি বুঝে, তার শারীরিক অবস্থা বুঝে অনেক সময় আমরা নর্মাল ডেলিভারি এনকারেজ করে থাকি। আর সেই ক্ষেত্রে যেটা করতে হয়, একান্ত মায়ের ইচ্ছা থাকতে হবে। যদিও আগের বাচ্চা বিভিন্ন কারণেই সিজার হয়ে যায়, পরবর্তী বেবির ওজন, পানির পরিমাণ সবকিছু যদি ভালো থাকে তাহলে আমরা নর্মাল ডেলিভারির জন্য এনকারেজ করি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
প্রবাসীদের পরিবার ও তাদের বিনিয়োগ সুরক্ষার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যারিস্টার নাজির আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে গতিশীল দেশের অর্থনীতি, তাই প্রবাসীদের ভোটের অধিকার ও দেশ পরিচালনায় অংশ নেওয়ার দাবি জানান প্রবাসী এই আইনজীবী। তুলে ধরেন বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বোর্ডের সেবা সহজীকরণের বিষয়। প্রবাসীদের ব্যাপারে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে, শুধুমাত্র রেমিটেন্স চাই, কিন্তু তাদের অধিকার, সাংবিধানিক মৌলিক অধিকার দেওয়ার ব্যাপারে কোনো আন্তরিকতা পলিটিক্যাল সরকারের আমরা পাইনি। আমরা যদি প্রবাসীদেরকে দূরে সরিয়ে দিই, তাদের নিরাপত্তার অভাব হয়, তাদের যদি বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান যদি প্রোটেক্টেড না হয়, তারা যদি আইনের আশ্রয় নিতে না পারে বা নিলে ইফিশিয়েন্টলি তারা যদি সেটা ডিসপোজ করতে না পারে, তাদেরকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে যদি আপনি প্রতিবন্ধকতার সৃষ্টি করেন, তাহলে তারা বিমুখ হয়ে যাবে। বিমুখ হলে তো দেশ ক্ষতিগ্রস্ত হবে। সোশ্যাল ইসলামী ব্যাংকে ঢাকার নবাবগঞ্জ গালিমপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাদাত। গালিমপুর শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন 1-এর প্রধান মাজহারুল হক এবং শরিয়া সুপারভাইজারি কমিটির প্রধান সৈয়দ জয়নুল আবেদিন। সমাবেশে প্রায় 200 গ্রাহক অংশ নেন। এ সময় নাজমুস সাদাত বলেন, চলমান পরিস্থিতিতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়াই সোশ্যাল ইসলামী ব্যাংকের লক্ষ্য। দর্শক, আমরা আবারও চলে যাব বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রসঙ্গে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পথে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে তাকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স টিম। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা আবারও কথা বলবো তার সাথে। মুহাজির, বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমানটি কখন রওনা দেবে, এখনো কি কিছু জানতে পেরেছেন? তনুজা, আপনি আসলে যেমনটা বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে রওনা দিবে বেগম খালেদা জিয়া, তবে আমরা কিন্তু এখন আপনাকে যদি একটু দেখাই যে আমি এখন 8 নম্বর গেটের সামনে আছি। এখানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল সেটা শুরু হয়ে গেছে এবং বেগম জিয়ার যে আগমন সেটা উপলক্ষে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়া এখন প্রবেশ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তার যে বহর আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর এমজেড জাহিদ হোসেনকে আমরা দেখতে পাচ্ছি এবং বেগম জিয়া এইমাত্র প্রবেশ করলেন এয়ারপোর্টে এবং আমরা দেখতে পাচ্ছি তার যে নিরাপত্তা আছে, তার যে নিরাপত্তা বাহিনী আছে সেখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা এর আগে যেরকম স্লোগান ছিল, যে স্লোগানে মুখর হয়েছিল প্রত্যেকটা পরিবেশ। এবং বেগম জিয়া প্রবেশ করছেন সেখানে সুলতান সালাউদ্দিন টুকুর চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, তিনি গাড়ির সঙ্গেই ছিলেন এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন এখানে। আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে বেগম জিয়া এখানে এখন সরাসরি আসলে এয়ারপোর্টে প্রবেশ করবেন এবং কাতার থেকে আসা যে বিমানটি, যে জেটটি আছে, এয়ার জেটটি আছে, সেটা দিয়ে তিনি যাবেন। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এটিএন বাংলার পর্দায় যে বেগম জিয়া এখন এই মুহূর্তে এয়ারপোর্টে এসেছেন 8 নম্বর গেটে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে বেগম জিয়া গাড়ির ভেতরে, তার গাড়ির পাশে সিকিউরিটি গার্ডের যে অবস্থা, ভাই একটু ছবি নেবে। আপনারা দেখতে পাচ্ছেন বেগম জিয়াকে সরাসরি দেখা যাচ্ছে যে বেগম জিয়া গাড়ির ভেতরে রয়েছেন এবং তার যে সমর্থক যারা রয়েছেন, দলীয় কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু আসলে উচ্ছ্বসিত হয়ে গেছেন বেগম জিয়ার এই আগমনকে কেন্দ্র করে, যেটা আসলে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, দীর্ঘদিনের চাওয়া ছিল। বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন, যেই দাবিটা ছিল তাদের, যে বিগত ফ্যাসিস্ট সরকার, বিগত আওয়ামী লীগ সরকার, ক্ষমতার সরকার তাকে আসলে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যেতে দেয়নি, সেই কারণে তারা আজ সেই আনন্দটা উদযাপন করছেন এবং তাদের প্রত্যাশাটা কিন্তু ছিল যে বেগম জিয়া আবারও সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং সুস্থ হয়ে আবারও দেশ পরিচালনা করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এটিএন বাংলার পর্দায় আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে তার সঙ্গে তার সফর সঙ্গী যাওয়ার কথা রয়েছে 15 জন এবং সেখানে তার চিকিৎসক এবং বিশেষ করে তার যে গৃহকর্মী ফাতেমা রয়েছে সেও কিন্তু যাচ্ছেন, আমরা নিশ্চিত হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে একটা তোড়জোড় লেগে গেছে বেগম জিয়ার এই আগমনকে কেন্দ্র করে। আমরা জানি দীর্ঘ আসলে 15টি বছর যে অবস্থায় ছিল বিএনপি, সেখান থেকে আসলে তার অবস্থানটা আমরা খুবই স্পষ্ট ছিলাম যে তিনি অসুস্থ ছিলেন, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সেই জায়গা থেকে তাকে উন্নত চিকিৎসা যেতে দেওয়া। আমরা রাস্তায় দুই পাশে দেখেছি মানুষের উপস্থিতি, সেখানে
মানুষজন কিভাবে তাকে আসলে বরণ করে নিচ্ছেন, তাকে কিভাবে স্বাগত জানাচ্ছেন। আসলে এই স্বাগত জানানোর বার্তা থেকে কিন্তু আসলে প্রমাণ পায় যে তার যে জনপ্রিয়তা, বিএনপির যে আসলে জনপ্রিয়তা, বিএনপির যে জনপ্রিয়তা সেটা কিন্তু আসলে আবারও আসলে প্রমাণ হলো এই বেগম জিয়ার এই লন্ডন যাত্রার মধ্য দিয়ে। এবং আপনাকে তনুজা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জিয়া পরিবারের কিন্তু একটা মিলন মেলা ঘটতে যাচ্ছে লন্ডনে, এবং সেখানে জিয়া পরিবারের যারা রয়েছেন বিশেষ করে তারেক জিয়ার সঙ্গে দেখা হবে এবং সেখানে নিশ্চয়ই আসলে দলের আরো কিভাবে ভালো করা যায় সে নিয়ে পরামর্শ হবে। এবং তবে বেগম জিয়া আসলে কতদিন লন্ডনে থাকবেন সেটা কিন্তু আমরা এখনো নিশ্চিত হতে পারিনি এবং জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছেন যে তার পরিপূর্ণভাবে সে দেশে মানে সুস্থ না হওয়ার আগ পর্যন্ত তিনি দেশে আসবেন না। তিনি আপনারা দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চেয়ারপারসনকে বহনকারী যে গাড়িগুলো রয়েছে এখন এয়ারপোর্টে প্রবেশ করবে। তার যে আসলে একটা প্রাইভেট জেট বলা হচ্ছে এটিকে, এটা পুরো একটি হাসপাতালের মতোই, সেখানে সব ব্যবস্থা রয়েছে ওই বিমানটিতে। যে বিমানটি আসলে কাতার থেকে পাঠানো হয়েছে সেখানে কিন্তু সব ধরনের ব্যবস্থা রয়েছে। এবং লন্ডনে যে তিনি যাবেন তার এটা বলা হচ্ছে যে তার প্রায় 17 ঘন্টার একটা জার্নি হতে পারে। সেই 17 ঘন্টা তিনি জার্নি করবেন, সেই স্বভাবতই 20 থেকে 22 ঘন্টা লেগে থাকে। তবে সেটা যেহেতু আসলে প্রাইভেট জেট, সে কারণে তিনি এটাতে করে যাচ্ছেন এবং যাত্রাপথে তিনি খুব সম্ভবত কাতারের দোহায় তিনি একটা যাত্রা বিরতিতে যাবেন। যাত্রা বিরতিতে যাওয়ার পর তিনি আসলে আবারও লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বেগম জিয়াকে, তিনি কিন্তু তার সদস্য সেখানে 2-3টি গাড়ি বহর খুব স্বভাবতই এখানে বিকেল থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তোড়জোড় দেখছিলাম, যে উপস্থিতি দেখছিলাম, সেটা কিন্তু খুবই নিশ্চিত দেখাচ্ছে। এবং বেগম জিয়াকে আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি। বেগম জিয়া প্রবেশ করলেন এয়ারপোর্টের ভেতরে এবং আর কিছুক্ষণের মধ্যেই, যেমনটা বলছিলেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি তাকে বহনকারী যে প্রাইভেট জেট সেটি ছেড়ে যাবে। এবং তার সফর সঙ্গী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখছি সবাই উচ্ছ্বসিত, অনেকেই স্লোগান দিচ্ছেন। দলের এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন যে চলে যাচ্ছেন, এটাতে দলের তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন যে গ্লোবাল যুগ, সেই গ্লোবাল যুগে মনশূন্য বেগম জিয়া এবং তারেক জিয়া দেশ পরিচালনা করছে, সেইভাবেই আসলে তারা দেশের প্রভাব ফেলবে না দলের মধ্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক আসলে আইন শৃঙ্খলা বাহিনীদের যারা আসছিলেন তারা সবাইকে যারা বিশেষ করে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাইকে তারা এখন নিরাপত্তার স্বার্থেই গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাইকেই তারা এখন সরিয়ে দিতে চাচ্ছেন। এবং এটা আমরা সারাদিনই দেখেছিলাম, সারাদিনে আমরা দেখেছি যে আজকের এই দিনটিকে কেন্দ্র করে একটা বিশাল আয়োজন ছিল পুরো এয়ারপোর্ট প্রাঙ্গণ জুড়েই। আমরা যখন প্রবেশ করি তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে নিরাপত্তা কতটা জোরদার ছিল। এবং এখন বিশেষ করে যেহেতু বেগম জিয়া প্রবেশ করেই ফেললেন, আমরা দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং পরবর্তীতে দলের সাংগঠনিক কার্যক্রম এবং বেগম জিয়াকে ছাড়া কিভাবে বিএনপি তার দল পরিচালনা করবে। এবং আমরা যেহেতু এর আগেও কথা বলেছিলাম যে এখন গ্লোবাল যুগ, ইন্টারনেটের যুগ, সেখানে তারা অবশ্যই তারেক জিয়া যেভাবে দেশ পরিচালনা করছেন এখন সেই ধারা অব্যাহত থাকবে, সেখানে আসলে কোনো শূন্যতা তৈরি হবে না। এবং যেহেতু বিএনপির চেইন অফ কমান্ডকে তারা খুব স্ট্রং দাবি করছেন, সেই জায়গা থেকে তারা মনে করছেন যে বেগম জিয়া যখন আবার সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন তিনি আবার দেশ পরিচালনা করবেন এবং সুস্থ হবে, দেশের মাটি ও মানুষের সাথে আগের মতোই থাকবেন। তনুজা, পুরো সময় জুড়ে এতক্ষণ সঙ্গে ছিলাম, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মুহাজির, আমাদের সাথে যোগ দেবার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বিমানবন্দর থেকে খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। এবারে পাটেক্স খেলার খবর। সিলেট
সিলেট স্ট্রাইকার্সকে 7 উইকেটে হারিয়ে বিপিএল-এ তৃতীয় জয় পেয়েছে ফরচুন বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র 125 রানে গুটিয়ে যায় স্বাগতিক দলের ইনিংস। সর্বোচ্চ 36 রান আসে আরিফুল হকের ব্যাটে। বরিশালের হয়ে 3 উইকেট নেন জানদাদ খান। জবাবে 6 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে তামিম ইকবালের দল। কিন্তু তৃতীয় উইকেটে কাইল মায়ার্স এবং তাওহিদ হৃদয় যোগ করেন 116 রান। তাতে 57 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল। 59 রানে অপরাজিত থাকেন কাইল মায়ার্স। এছাড়া 48 রান আসে হৃদয়ের ব্যাটে। পরাজয় পিছু ছাড়ছে না ঢাকা ক্যাপিটালসের। রংপুর রাইডার্সের কাছে 7 উইকেটে হারল ঢালিউড বাদশাহ শাকিব খানের দল। এতে বিপিএল-এ টানা 5 ম্যাচে জয় পেল রংপুর আর টানা 4 ম্যাচে হারল ঢাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র 111 রানে অল আউট হয় ঢাকা। আগুন ঝরানো বোলিংয়ে 21 রানে 3 উইকেট তুলে নেন ম্যাচ সেরা নাহিদ রানা। ঢাকার হয়ে সর্বোচ্চ 20 রান করেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক লিটন দাস মাত্র 9 রানে সাজঘরে ফেরেন। জবাবে 17 রানের প্রথম উইকেট হারালেও বড় জয় পেতে সমস্যা হয়নি রংপুর রাইডার্সের। 27 বলে 44 রানের ইনিংস খেলেন অ্যালেক্স হেলস। আর খুশদিল শাহ 13 বলে 27 রানে অপরাজিত থাকেন। তাতে 3 উইকেটে 113 রান তুলে 40 বল হাতে রেখে জয় পায় রংপুর। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে ঢাকা ছাড়বেন। বিদায়ী শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাকর্মীদের ঢল। গুম ও জুলাই আগস্ট গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। -2 কোনো পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মুসলিম ঐক্যে ফাটল ধরে এমন কাজ থেকে বিরত থাকতে ইমামদের প্রতি আহ্বান জামাতের। মসজিদকে সব সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু করার তাগিদ। গণঅভ্যুত্থানে আহতদের পুলিশে চাকুরি দেবে সরকার। প্রথম ধাপে নিয়োগ পাচ্ছে 100। জুলাই আগস্টে গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতের আশা প্রধান বিচারপতির। এবং আওয়ামী লীগের আরো 2 এমপি ও তাদের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা। সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।